আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন। কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের তৃতীয় শুভেচ্ছা নিন। যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে ভারত ও পাকিস্তানের মধ্যে। যে কোনো দিন, যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে। এড়াবার পথ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো যেমন আমেরিকা, রাশিয়া, ইউরোপীয় দেশগুলো, চীন, কেউই ভারত পাকিস্তানের মধ্যেকার এই সাম্প্রতিক উত্তেজনা যেটা তৈরি হয়েছে পহেলগাঁও হত্যাকাণ্ডের পর, সেই উত্তেজনা থামাবার কোনো চেষ্টা করছে না। ভারতের প্রধানমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে এর বদলা নিয়ে তবে ছাড়বেন, এবং তিনি এটাও বলেছেন যে প্রত্যেকটা যারা এই খুনের সঙ্গে, এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের পেছনে তাদের যারা অর্থ সাহায্য করেছে, তাদের যারা বিভিন্নভাবে আশ্রয় দিয়ে পাঠিয়েছে এখানে, তাদের সবাইকেই কিন্তু তিনি শাস্তি দেবেন, এই কথা বলেছেন। চীন কোনো তথ্য, কোনো কথা প্রকাশ্যে বলবে না, এটা স্বাভাবিক। তারা পেছন থেকে পাকিস্তানের সঙ্গে মদদ দিচ্ছে, তারা পাকিস্তানের সঙ্গে আছে, মদদ দিচ্ছে পাকিস্তানকে। আমেরিকা, রাশিয়া ঘোষণা করে দিয়েছে তারা ভারতের সঙ্গে, ভারত যে ব্যবস্থা নেবে তারা তাকে সমর্থন করবে। বিশ্বের শক্তিধর দেশগুলোর এমন দৃঢ়ভাবে ভারতের পেছনে দাঁড়ানো একটা নতুন অভিজ্ঞতা, এবং এইটা আগে কোনোদিন এইভাবে দেখা যায়নি। দেখাই যাচ্ছে দুনিয়া জুড়ে শক্তির ভর কেন্দ্র পাল্টে গেছে। এর একটা বড় কারণ নতুন শক্তি কেন্দ্র হিসেবে মোদির আমলে ভারতের দ্রুত এগিয়ে আসা, ওপরে উঠে আসা। আমেরিকা রাশিয়ার মধ্যে শত্রুতার হ্রাস, সেটা একটা কারণ, এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুনিয়ার দৃষ্টিভঙ্গি স্বচ্ছ হয়ে ওঠা, এটাও আরেকটি কারণ। একমাত্র চীন ও তুরস্ক ছাড়া এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে কেউ নেই। এমনকি মুসলিম দুনিয়ার দেশগুলো, যে আরব দেশগুলো, যারা পাকিস্তানের প্রবল ভক্ত ছিল এক সময়, দুনিয়ার একমাত্র আণবিক শক্তিধর দেশ হিসেবে পাকিস্তান ছিল যাদের রোল মডেল, সেই সব দেশও এখন সরে গেছে পাকিস্তানের পাশ থেকে। এবং ওই সব যে মিডল ইস্টের দেশগুলো, ইসলামী দেশগুলো, তাদের কাছে ধর্ম নয়, এখন দেশ বড় হয়েছে তাদের কাছে। একমাত্র ব্যতিক্রম কেবল দুটি দেশ, একটি দেশের নাম আমি আগেই করেছি, টার্কি বা তুরস্ক, যার প্রধান হচ্ছেন এখন এরদোগান, যে দেশের একদা শাসক কামাল আতাতুর্ক ইসলামী বিশ্বে খলিফা প্রথার অবসান ঘটিয়েছিলেন। তার নিজের দেশকে ধর্মের কুপমণ্ডুকতা থেকে বার করে নিয়ে এসে জীবনচর্যায়, মননে আধুনিক করে তুলেছিলেন আজ থেকে প্রায় 100 বছর আগে। সেই দেশকে আবার ধর্মের বোরখায় মুড়ে দিতে চাইছেন বর্তমান শাসক এরদোগান। তিনি চাইছেন, স্বপ্ন দেখছেন, তিনি হবেন বিশ্বের নতুন, মুসলিম দুনিয়ার নতুন খলিফা। দ্বিতীয় যে মুসলিম দেশটি পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে, লুকোচুরি খেলার ছলে, চীনের কথা তো বলেইছি, এটা সে দেশ নয়। যে দেশটি পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে এই লুকোচুরি খেলার ছলে, কখনো এই বলছে তো কখনো ওই বলছে, ঠিক প্রকাশ্যে নয়, আড়াল রেখে যা বলার বলছে, সেই দেশটি হলো বাংলাদেশ। যে দেশের বর্তমান শাসকরা ক্ষমতার বেওয়ারিশ দখলদার, ষড়যন্ত্রের উত্তরাধিকার রয়েছে তারা কিসের? তারা গণতন্ত্রের নয়, সভ্যতার নয়, অসভ্যতার এবং ষড়যন্ত্রের উত্তরাধিকারী। সাউথ ব্লকের গোপন খবর হলো ভারতের সঙ্গে আসন্ন যুদ্ধে পাকিস্তান যুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট হিসেবে বাংলাদেশকে ব্যবহার করতে চাইছে পাকিস্তান। অর্থাৎ ভারতের বিরুদ্ধে যুদ্ধের একটা রণাঙ্গন যেমন হবে পাকিস্তানের মাটি, তেমনি আরেকটি রণাঙ্গন হবে বাংলাদেশের মাটি। ইউনূস নাকি সে প্রস্তাবে সায় দিয়েছেন, কারণ তিনি ভাবছেন পাকিস্তানের বলে বলিয়ান হয়ে
এবং তার পেছনে চীন দাঁড়ালে তিনি এগিয়ে যেতে পারবেন। এবং তার নজরে এখনো আছে যে তিনি থাকবেন ওই যে গার্ডিয়ান অফ দ্য ওশান, এবং তাকে ব্যবহার করে চীন দখল করে নেবে সেভেন সিস্টার্স ভারতের। কেন এমন পরিকল্পনা পাকিস্তানের? তার বেশ কিছু কারণ আছে। ওই যে পরিকল্পনা মানে যে বাংলাদেশের মাটি হবে দ্বিতীয় একটি রণাঙ্গন পাকিস্তানের পক্ষে। কেন এটা? এটা করার অনেকগুলো কারণ আছে, তবে যার কয়েকটি প্রধান দু একটা কারণের কথা বলছি এবং কয়েকটি অপ্রধান কারণের কথাও বলবো। প্রথমে প্রধান কারণগুলোর কথা বলি। সবচেয়ে বড় কারণ যুদ্ধের ক্ষেত্রকে সম্প্রসারিত করে দেয়া। পাকিস্তান বড় দেশ নয়, যুদ্ধ বাঁধলে খুব তাড়াতাড়ি পুরো দেশটার ওপরেই আক্রমণ এসে যাবে এবং তাতে দেশ ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা। কিন্তু যুদ্ধ যদি দূরবর্তী আরেকটি দেশে ছড়িয়ে দেয়া যায়, তাহলে ভারতীয় সৈন্য ভারতীয় রণসম্বরকে দুদিকে পাঠাতে হবে, সেখানেও তার শক্তি ভাগ করে দিতে হবে। ফলে পাকিস্তানের ওপর প্রেশার কমবে। প্রশ্ন উঠবে, দুই আলাদা রণাঙ্গনে লড়াই করতে গেলে তাহলে তো পাকিস্তানের যেমন এখানে সৈন্য লাগবে, ভারতকে যেমন তার শক্তি ভাগ করতে হবে দুদিকে, পাকিস্তানকে তো সেটা করতে হবে। বরং বেশি অসুবিধা তো হবে পাকিস্তানে, কারণ দুই অংশের মধ্যে অনেকটা দূরত্ব রয়েছে। তাদের ভারতে পাকিস্তান এবং বাংলাদেশ, এদের মধ্যে একটা দূরত্ব। তাহলে লাভটা পাকিস্তানের কোথায় হবে? এই প্রশ্ন অনেকেই করতে পারেন এবং খুবই সঙ্গত প্রশ্ন। লাভটা হলো কি জানেন? লাভটা হলো লড়াইয়ের ক্ষেত্র যেটা বাংলাদেশে হবে, সেখানে পাকিস্তানি সৈন্য থাকবে না, সেখানে শুধু পাকিস্তানি সেনার অফিসাররা থাকবে, সাধারণ সেনা থাকবে না। এখানে লড়াই করবে বাংলাদেশের লোক, বাংলাদেশের জঙ্গিরা, গাজা থেকে পালিয়ে আসা হামাস জঙ্গিরা, লেবানন থেকে চলে আসা হিজবুল্লাহরা। হিজবুল্লাহ মানেটা হচ্ছে আল্লাহর দল, আল্লাহর দল, আল্লাহর দল হচ্ছে হিজবুল্লাহ। তা আল্লাহর নামে প্রতিষ্ঠিত পবিত্র ভূমি পাকিস্তানের জন্য লড়তে প্রস্তুত। তো এইসব ইসলামী সংগঠন এবং এই হামাস এরা কিন্তু গত প্রচুর সংখ্যক তারা চলে এসছে, পাকিস্তানেও এসছে, বাংলাদেশেও এসছে, এখানে সে ঘাঁটি গেড়েছে। এবং ইসরায়েল তারা মনে করে ইসরায়েলের সপক্ষে আছে ভারত, সুতরাং আমেরিকা এরা আছে, সুতরাং ভারতের ওপরে আক্রমণে তাদেরকে দিয়ে আক্রমণ চালাবার ব্যবস্থা। এবং তারা জানেন তারা অলরেডি হচ্ছে, তারা ওখানে যুদ্ধে তারা পারঙ্গম, তারা যুদ্ধ করেছে, যদিও পালিয়ে এলেও যুদ্ধের নিয়ম কানুন সব তারা জানে, অস্ত্র চালানো জানে। এদের সঙ্গে থাকবে রোহিঙ্গাদের সংগঠন, আরসা ইত্যাদি যেসব সংগঠন। তবে একটা কথা হচ্ছে, বাংলাদেশের সেনা তারা কোন দিকে যাবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে তারা পুরোপুরি না গেলেও তাদের একটা অংশ কিন্তু পাকিস্তানের হয়ে লড়াইতে নামবে, এটা নিশ্চিত। এই যে এত লড়াকু, এরা লড়তে পারবে পাকিস্তান যদি দ্বিতীয় রণাঙ্গন খোলে বাংলাদেশে। এই ব্যবস্থায় বড় লাভ হচ্ছে, পাকিস্তানিদের জায়গায় মরবে বাংলাদেশিরা, পাকিস্তানের লোক মরবে না। সে মৃত্যু যদিও গৌরবের মৃত্যু। আল্লাহর প্রিয় পুত্র পাকিস্তানের জন্য যুদ্ধে মরা তো বেহেশতে যাওয়ার পাসপোর্ট। আরো একটা বড় কারণ আছে, ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে গেলে চাই পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়া। এটা একটা সবথেকে বড় কারণের মধ্যে এটা। পাকিস্তানের কাছে সর্বনিম্ন 130 থেকে সর্বোচ্চ 170টি পরমাণু বোমা আছে। বাংলাদেশের রণাঙ্গন খুললে এখানেও 20-30টি অ্যাটম বোমা নিশ্চয়ই পাঠাবে পাকিস্তান। সেগুলো বাংলাদেশের কাছে গচ্ছিত থাকবে, বাংলাদেশ তাদের সযত্নে গুছিয়ে রাখবে, সেগুলো প্রয়োজনে ব্যবহার করবে। কিন্তু সব বোমা কি লাগবে ব্যবহারে? না লাগতেও পারে, 2-10টা বাঁচবে না, সেগুলো রেখে দিলেই ভারতকে দাবিয়ে রাখা যাবে। এটাই মিয়া ইউনূস ও তার জঙ্গি ভাইদের প্ল্যান, যে ফোকটে পাকিস্তান থেকে কিছু পরমাণু বোমা পাওয়া যাবে এবং সেগুলোর ভয় দেখানো যাবে ভারতকে। দেখুন, অ্যাটম বোম কোনো চাল গম আলু পেঁয়াজের মতো দ্রব্য নয় যে বাজার করার মতো থলি ভর্তি করে আনবেন, রান্নাঘরে রাখবেন, তারপর ব্যবহার করবেন। এটা তৈরি করা যেমন কঠিন অ্যাটম বোমা,
ঠিকমতো গুছিয়ে রাখা আরো কঠিন, আর প্রয়োজনে সেগুলো যথাস্থানে ব্যবহার করা সেটা আরো কঠিন। ৩ বছর ধরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে। ইউক্রেনের কাছে তো প্রচুর বোমা, এই রাশিয়ার কাছে তো প্রচুর বোমা আছে, পরমাণু বোমা। ব্যবহার করছে না কেন? ব্যবহার করছে না, তার একটা কারণ আছে। এটা বোঝাই যায়। একটা ভয়ঙ্কর বিধ্বংসী যে জিনিসটা, সেটা চাইলেই ব্যবহার করা যায় না। তা যেটা হচ্ছে, সোভিয়েত ভাগ হওয়ার পরে সবচেয়ে বেশি অ্যাটম বোমা ছিল কার কাছে জানেন? কোন দেশের কাছে সবচেয়ে বেশি অ্যাটম বোমা? সোভিয়েতের সমস্ত অ্যাটম বোমাগুলো রাখা ছিল আজকের যেটা ইউক্রেন, সেই ইউক্রেনে। আজ ইউক্রেনের কাছে একটাও অ্যাটম বোমা নেই। কারণ অ্যাটম বোমার ব্যবহার করা, তাদেরকে গুছিয়ে রাখা, এই সবগুলো তাদের অজানা ছিল, তারা এগুলো পারত না। যদি সেই অ্যাটম বোমা তারা নিজেদের কাছে রেখে দিত এবং ঠিকমতো গুছিয়ে না রাখলে, তারা হয়তো নিজেরাই ধ্বংস হয়ে যেত ইউক্রেন। সুতরাং ওই সেই একেবারে আছে না শাস্ত্রে, হিন্দু শাস্ত্রে, ভস্মাসুর সিন্ড্রোম। তো এই যে অ্যাটম বোমা, এটাও কিন্তু কিন্তু হচ্ছে এক ধরনের ভস্মাসুর। এটা মাথায় রাখলে, সেটা কিন্তু যার মাথায় হাত রাখবে, যার কাছে থাকবে, তার নিজের মরণও হতে পারে। এখন তাই ইউক্রেন কি করেছিল? তাই রাশিয়ার হাতে সব তুলে দিয়েছিল। এখন রাশিয়া মালিক, কিন্তু থাকলেই বা লাভ কি? ব্যবহার করা তো যায় না অ্যাটম বোমা। এটা শুধু বলা যায়, হ্যাঁ আমার আছে, আমার আছে, দরকারে আমি লাগাতে পারি, এইটুকু। এবার এবার পাকিস্তানের পরমাণু বোমার কথায় আসি। আমেরিকা যুক্তরাষ্ট্র কি করেছে জানেন? কি করছে? তাদের ভেতরের কথা তারা গোপনে কি করে, সেটা আমাদের দেশের গোয়েন্দা সংস্থারাও জানে। তাদের কাছে এই সমস্ত সংবাদ সবগুলো এই এদের কাছে পাঠানো আছে। আমেরিকা যুক্তরাষ্ট্র 2011 সাল থেকে পাকিস্তানের পরমাণু বোমা যেখানটায় রাখা আছে, সেই জায়গাটা ধ্বংস করার কাজ করার জন্য ব্যস্ত, বা গায়েব করার জন্য ব্যস্ত, বা ডিঅ্যাক্টিভেট করে দেওয়ার জন্য ব্যস্ত। সেজন্য পাকিস্তান করেছে কি, পাকিস্তান ওই আমেরিকা যাতে এগুলো না করতে পারে, এই জন্য খুব সংগোপনে গুছিয়ে রেখেছে। আমেরিকার গোয়েন্দারা সেসব জায়গার খোঁজ পায়নি, কিন্তু খবর আছে। এবং পাকিস্তানের আশঙ্কা, এই গোপন ভল্ট কোথায় আছে সে খবর নাকি ভারত জেনে গেছে। ভারতের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র যেগুলো, সেগুলো যেদিকে পাকিস্তানে মুখ করা আছে, তার মধ্যে সব থেকে বেশি মুখ করা আছে যেখানটা এই পারমাণবিক বোমা তারা গুছিয়ে রেখে দিয়েছে পাকিস্তান। তো এর ফলে এই খবর পাওয়ার পরে, মানে যে কোনো মুহূর্তে ভারত প্রথম আক্রমণ করবে পাকিস্তানের পরমাণু ভান্ডারে। এবং এই খবর পাওয়ার পর থেকে পাকিস্তানের পরমাণু দপ্তরের কর্তাদের চোখের ঘুম চলে গেছে। চীন করেছে কি, চীন তাদের পরমাণু বোমা অতল সমুদ্রের তলায় সাবমেরিনে, বিশেষভাবে নির্মিত সাবমেরিনে গুছিয়ে রেখে দিয়েছে। এবং সেটা জানতে পেরে পাকিস্তানিরা করেছে কি, সেই সাবমেরিন কিনতে চেয়েছিল। চীন পাকিস্তানকে সাবমেরিন বিক্রি করেছে, কিন্তু ওই বিশেষ ব্যবস্থার সাবমেরিন দেয়নি। এতে পাকিস্তান খুব ক্ষেপে গেছে বলে সংবাদে প্রকাশ। যাই হোক, এটাই আসল কারণ যে পাকিস্তান কিছু বোমা পাকিস্তান থেকে এনে সরাতে চায়, এনে বাংলাদেশে মজুত করতে চায়, এবং তার জন্য বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যেরকম ভাবে তৈরি করার সেটা করতে চায়। বাংলাদেশের জঙ্গিরা তারা চাইছে কি, এভাবে পাকিস্তানের কাছ থেকে যদি অ্যাটম বোমা পাওয়া যায়, তাহলে তো তাদের পোয়া 12, এবং সেই সম্ভাবনায় তারা একেবারে আহ্লাদে আটখানা। এবার ভারতকে ঢিট করে যাবে। এটা বুঝছে না যে ভারত বোমা মারলে পাকিস্তান মরবে না, মরবে বাংলাদেশি। কারণ ভারতও তো বোমা আছে, অ্যাটম বোম, এবং শক্তিতে সেগুলো পাকিস্তানের থেকে অনেক বেশি শক্তিশালী, এটাও মনে রাখতে হবে। এবং কিন্তু পাকিস্তানের লাভটা হলো যে ভারতে বোমা পড়লে, বাংলাদেশের মাটি থেকে ভারতে পরমাণু বোমা ছড়লে, সেটা ছোড়ার আগেই হয়তো বাংলাদেশে গিয়ে ভারতের অ্যাটম বোমা পড়বে, এবং সেটা পড়লে মরবে কারা? পাকিস্তানি মরবে না,
মরবে বাংলাদেশি, সেটাই লাভ পাকিস্তানের। দ্বিতীয় বড় কারণ, ৭১-এর হারের বদলা নিতে গেলে বাংলাদেশে রণাঙ্গন খুলতে হবে। সেদিন যেখানকার মানুষদের অর্থাৎ পূর্ব পাকিস্তানের বাঙালিদের সঙ্গে নিয়ে পাকিস্তানকে হারিয়েছিল, আজ সেই একই জায়গার মানুষ, সেই একই পূর্ব পাকিস্তান সে সময়ের আজকের বাংলাদেশের মানুষদের সঙ্গে নিয়ে ভারতকে হারাতে পারলে বদলা নেওয়াটা কাঁটায় কাঁটায় হয়ে যায়। এই লড়াইয়ে বাংলাদেশকে সঙ্গে পেলে ৭১-এর স্মৃতি বিস্মৃতির গহ্বরে পুরোপুরি ফেলে দেয়া যায়, বিসর্জিত হয়। তৎকালীন পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, তার আত্মা নাকি সেই যে শকুনটা, একটা শকুনের গল্প আছে জানেন তো, ইয়াহিয়া খান যাচ্ছেন, তিনি যাচ্ছেন এবং তো ওখানকার যে তার সঙ্গে রয়েছেন পাকিস্তানের তৎকালীন সেনাপতি, তো তিনি যখন যাচ্ছেন, আহ তারা যখন তাদের রাস্তার উপরে একটা, যেদিন লড়াইটা তার আগের দিন, রাস্তার উপর একটা শকুন এসে তার পথ আটকায় তাদের গাড়ির, এবং অত বিশাল গাড়ির লাইন থাকলেও শকুনটা সেখান থেকে সরেনি, এবং সেখান থেকে বলা হয়েছিল শকুনটাই হচ্ছে অশুভ, মুখে সাবধান করে দিতে এসেছিল, কিন্তু ইয়াহিয়া খান শোনেননি, যুদ্ধে তিনি হেরে যান। তো সেই যে ইয়াহিয়া খানের আত্মা, সেই আত্মা আজকে নাকি শান্তি পাবে। এই দেখুন, ইসলাম আবার আত্মার অস্তিত্ব স্বীকার করে কিনা আমি জানি না, জানি না বলেই বলে ফেললাম, আত্মা নিশ্চয়ই আছে। তবে আমার মনে হয় আত্মা নিশ্চয়ই আছে, তার কারণ আত্মা না থাকলে ৭২ হুরি কাকে সেবা করবে বেহেশতে চলে যাওয়ার পর। সুতরাং, আর তৃতীয় বড় কারণটা বলি, সেটা হচ্ছে নিজেদের জয় সম্পর্কে প্রবল সন্দেহ আছে পাকিস্তানের। মুখে যতই বোমা পটকা ফাটাক না কেন, ভয় তো থাকেই ইতিমধ্যে, কারণ এর আগের সবগুলো লড়াইতে হেরেছে। সেনার ইতিমধ্যে সেনার বড় কর্তাদের পরিবার পরিজন, পরিজন বলবো না, তাদের অনেকে পাকিস্তান আছে, তাদেরকেও বাঁচাতে হবে বলে বাংলাদেশে যুদ্ধটা নিয়ে আসার খুব চেষ্টা হচ্ছে। যাই হোক, সেনার বড় কর্তাদের পরিবাররা তারা কিন্তু উড়ে গেছেন ইংল্যান্ডে, আমেরিকায়, যাতে যুদ্ধের ঝামেলা না পোহাতে হয়, নিজেদের যান বাঁচানো যায়। খবর পাচ্ছি গতকাল থেকে আফসিন মুনির, পাকিস্তানের সেনাপ্রধান, তিনিও নেই পাত্তা, খোঁজ পাওয়া যাচ্ছে না। না স্যার, মিথ্যে বলছি না, মিথ্যে নয়, এই খবর যেটা বললাম সেটা গুজব হোক বা খবর যাই হোক না কেন, সেটা ছেয়ে গেছে পাকিস্তানের মিডিয়াতে। ভারতের মিডিয়া সেখান থেকে দু একটা সূত্র উদ্ধার করে কেবল খবর দিচ্ছে। দেখুন এরকম একটা খবর, দেখুন, দেখছেন ছবিটা, দেখুন লেখা আছে, হোয়ার ইজ পাকিস্তান আর্মি চিফ আসিম মুনির, পাক পিএমও পোস্ট অ্যাবোটাবাদ গ্রুপ ফটো অ্যামিড MIA বাস। মানে মেন স্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সবখানে এই একটাই ট্রেন্ডিং নিউজ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, আসিফ মুনির হ্যাজ ফ্লেড, পাকিস্তান ছেড়ে পালিয়ে গেছে। পাকিস্তানিরা এমন ট্রোল শুরু করেছে যে শেষ পর্যন্ত প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ, তিনি তার দপ্তর থেকে ছবি সহ বিবৃতি দিয়ে বলেছেন যে আসিম মুনির দেশেই আছেন। এই দেখুন সেই প্রেস রিলিজটা, এই দেখুন, সেটাও এক চমক, দেখুন, দেখছেন, তিনি বলছেন যে এই দেখুন বসে রয়েছে আমরা অ্যাবোটাবাদে, যে সেনা তাদের যে সেখানটায় যারা শিক্ষা নিচ্ছে তাদের শিক্ষার্থীদের সেখানে তারা সবাই রয়েছেন, এবং এখানে প্রধানমন্ত্রীও আছেন, আসিম মুনিরও আছেন, দেখেছেন। কিন্তু এই কথাটা মানে শেহবাজ শরীফ বললেও পাকিস্তানিরা মানছে না, বলছে এই ছবি কারিগরি করে, ক্যামেরার কারসাজি করে, এডিটিং এর কারসাজি করে বানানো হয়েছে, ফেক ছবি। এটা কিন্তু ভারতের অপপ্রচার নয়, এটা পাকিস্তানের মানুষ বলছে। বাংলাদেশের ভাই বন্ধুরা, বুঝছেন তাহলে পাকিস্তানি প্ল্যানের পেছনের কাহিনী। তবে একটা কথা বলি, ভারতও কিন্তু চাইছে পাকিস্তান দ্বিতীয় রণাঙ্গন খুলুক বাংলাদেশে। কেন জানেন? কারণ পাকিস্তানের রণাঙ্গনে সেখানে তো এবার POK, পাক অকুপায়েড কাশ্মীর, সেটা ভারত দখল করে নেবে। কিন্তু এই সঙ্গে যদি বাংলাদেশের রণাঙ্গন হয়, তাহলে এই রংপুর, চট্টগ্রাম, আরো 2-4টে খুচখাচ এদিক ওদিক, সেই জায়গাগুলোকেও ভারতের পেছনে নিয়ে আসা যায়। ওই যে আছে না, ওই শিলিগুড়ি করিডর, চিকেন স্নেক, সেটাকেও বড় করে নেওয়া যায় যদি চট্টগ্রামটা, যদি রংপুরটা পাওয়া যায়। ঠিক আছে। সুতরাং এইগুলোকেই রংপুর এবং চট্টগ্রাম দখল করার জন্য ভারতের একটা অজুহাত পাওয়া,
ওই যে এরা পাকিস্তানের হয়ে লড়ছে, এই অজুহাত পাওয়াটা ভারতের পক্ষে কাজে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট, পাকিস্তানের এই দুঃসময়ে আপনি দয়া করে দাঁড়ান পাকিস্তানের পাশে, বাংলাদেশকে করে তুলুন ভারতের বিরুদ্ধে পাকিস্তানের দ্বিতীয় রণাঙ্গন। এটাই রণাঙ্গন করলে ৭১-এর স্মৃতি তাকে তুলে দেওয়ার কাজটা, যেটা আপনি পেছন দিকে বলছিলেন না যে ডিলিট করে দিয়ে দেবেন, তো সেই ডিলিট করে দেওয়ার কাজটা সহজ হয়ে যাবে। আপনি দয়া করে বাংলাদেশকে পাকিস্তানের দ্বিতীয় রণাঙ্গনে প্রস্তাবে সাড়া দিয়ে কাজগুলো করুন। হ্যাঁ, বাংলাদেশের সাধারণ মানুষের জন্যে অবশ্যই কষ্ট হয়, আমার কষ্ট বাংলাদেশের সেই সাধারণ মানুষদের জন্যে, কিন্তু উপায় কি? সেই না কথায় কথায় একটা কথা আছে না, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। সুতরাং প্রাণ তো কিছু যাবেই। আজকের মতো এখানেই রাখছি, এখনকার মতো ভালো থাকবেন, ধন্যবাদ।